হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যালগরিদম কোর্সের ৮ নম্বর লেকচারে। আমার আজকের লেকচারের প্রথম টপিক হচ্ছে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম। আজকে প্রথম টপিক হিসেবে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটাকে কভার করব। ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, সেটা আমরা জানি যে অ্যালগরিদম মানে হলো স্টেপ বাই স্টেপ, বাট ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে সেটা হলো যে যে কোনো যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটাকে সলভ করতে হবে একটা সিকোয়েন্স তৈরির মাধ্যমে। মানে অ্যালগরিদম এমনিতেই একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিউরে কাজ করে, বাট ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটাও কাজ করার সময় কিন্তু একটা সিকোয়েন্স তৈরি করবে, এবং সেই সিকোয়েন্সটা অবশ্যই কোনো কিছু স্পেসিফিক কনস্ট্রেন্ট অথবা কন্ডিশনের উপরে বেস করে হবে। কারণ এবং এই কন্ডিশনগুলো অবশ্যই প্রবলেমের সাথে অ্যাটাচ থাকবে, যে আসলে কোন ধরনের প্রবলেম এবং কোন ধরনের কন্ডিশনের উপর বেস করে এই সমাধানটা করতে হবে। এবং সেক্ষেত্রে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটা ওই কন্ডিশনকে ফলো করে একটা সিকোয়েন্স তৈরির মাধ্যমে কিন্তু পুরো প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করবে, এবং তার জন্য তাকে ভিজিট করতে হবে পুরো স্টেট স্পেসটাকে বা ট্রাভার্স করতে হবে। ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটি যে প্রবলেমটা সলভ করতে হবে সেটার উপরে ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল যেটাকে বলে, একটা ট্রি এর উপরে ডিএফএস সংক্ষেপে, বা ওই ট্রিটাকে বা ওই প্রবলেমটাকে ওই স্পেসটাকে কভার করার জন্য ডেপথ ফার্স্ট কন্ডিশনে কিন্তু এটাকে ট্রাভার্স করে থাকে, এবং এটা কন্টিনিউ হতে থাকে। এই ট্রাভার্সিংটা বা এই ভিজিটিংটা কন্টিনিউ হতে থাকে যতক্ষণ পর্যন্ত না এমন কোনো নোডে পৌঁছে যাচ্ছে যেই নোডটাকে আর ভাঙা যায় না, বা আর মানে এটাকে আর এক্সপেন্ড করা সম্ভব না, এরকম কোনো নোডে পৌঁছে যাওয়ার পরে আগ পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউয়াসলি এই ট্রাভার্সিংটা বা ভিজিটিংটা কন্টিনিউ করতে থাকে। এবং এটাকে কিন্তু অবশ্যই ডেপথ ফার্স্ট সার্চ ট্রাভার্সাল দিয়ে কিন্তু এই ট্রাভার্সিংটা হয়ে থাকে। ডেপথ ফার্স্ট ট্রাভার্সিং সম্বন্ধে যদি একটু ধারণা দিয়ে নিই, ডেপথ ফার্স্ট যেটা করে, কোন একটা জায়গা থেকে শুরু হবে, সার্চিং হোক অথবা ট্রাভার্সিং হোক, সেটা প্রথম থেকে শুরু হবে। শুরু হওয়ার পরে যতটুকু যেই যেই পথগুলো খোলা থাকবে তার মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি যেতে থাকবে, চলতেই থাকবে, ট্রাভার্স করতেই থাকবে, ভিজিট হতে থাকবে, এরকম পর্যায় পর্যন্ত যে পর্যায়ে গিয়ে সে আর কোনো জায়গায় যেতে পারছে না বা কোনো জায়গায় যাওয়া সম্ভব না, পথ বন্ধ যখন হয়ে যাবে, যখন কোনো জায়গায় পথ বন্ধ হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এবং এরকম সিচুয়েশনে যখন পৌঁছে যাবে, যখন আর কোথাও কোনো পথ পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু আবার ব্যাক ট্র্যাক করে বা পেছনের দিকে আবার ফেরত আসতে হবে। এই জন্য আসলে ব্যাক ট্র্যাকিং এর সাথে ডেপথ ফার্স্ট ট্রাভার্সালের এত কানেকশন। কারণ ডেপথ ফার্স্ট ট্রাভার্সিংটা কিন্তু কি করে, পেছনের দিকে আবার ব্যাক ট্র্যাক করে, পেছনের দিকে ব্যাক করে। আর এই কারণে ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমটা কিন্তু আবার বলা হয়ে থাকে যে ব্যাক ট্র্যাকিং অ্যালগরিদমটা ডেপথ ফার্স্ট ট্রাভার্সালটাকে ফলো করে থাকে। ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমটাকে বোঝার জন্য এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, সেটা হলো এন কুইন প্রবলেম। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গিভেন এন ক্রস এন সাইজ ট্রেস বোর্ড দেওয়া আছে। এটাই কিন্তু স্টেট স্পেস, মানে আমরা কিসের উপরে কাজ করব, কিসের উপরে প্রবলেম থাকবে। সো স্টেট স্পেস যেটাকে বলা হচ্ছিল সেটাই কিন্তু এখানে স্টেট স্পেস হলো এইচএস বোর্ডটা, এবং সেখানে এন ক্রস এন বলা আছে। এন এর মান যদি 2 হয় তাহলে অবশ্যই এইচএস বোর্ডের যে সাইজ সেটা হবে 2 × 2, তার মানে দুইটা রো দুইটা কলামের। আর যদি এন এর মান 3 হয় তাহলে 3 × 3, তার মানে তিনটা রো তিনটা কলামের একটি চেস বোর্ড তৈরি হবে, ডিপেন্ডিং অন দা এন। এন এর মান যা হবে সেই অনুযায়ী চেস বোর্ডের যে স্পেসটা সেটা তৈরি হবে। এখন অবজেক্টিভ বা কন্ডিশন বা কনস্ট্রেন্ট যেটা বলছিলাম, যে কোন কন্ডিশনের উপরে বেস করে কাজ করবে, অবশ্যই এই ট্রাভার্সিংটা, এই ভিজিটিংটা, ব্যাকট্র্যাকিং যে ভিজিটিংটা করবে, ট্রাভার্সিংটা করবে প্রবলেমটাকে সলভ করার জন্য, সেটা অবশ্যই কোনো একটা কন্ডিশনের উপরে বেস থাকবে। এই কন্ডিশনটা কিন্তু এখানে এই এন কুইন প্রবলেমের ক্ষেত্রে কন্ডিশন হলো প্লেস এন কুইন প্রবলেম অন দ্য বোর্ড সো দ্যাট নো কুইন্স আর ইন ডেঞ্জার। তার মানে হলো এন কুইন, অথবা যেটাকে আমরা বাংলায় মন্ত্রী বলে থাকি, সেই এন সংখ্যক কুইনকে কি করতে হবে, এই পুরো স্টেট স্পেসটার মধ্যে এমন ভাবে সাজাতে হবে যেখানে কিনা কোনো কুইনই কেউ কাউকে কাটতে পারবে না বা সবাই সেফ জোনে থাকবে, এরকম সিনারিও। সো কন্ডিশনটা কি, আমরা কন্ডিশন অথবা কনস্ট্যান্টটা কিন্তু পেয়ে গেলাম। আমরা জানি যে এখানে এমন জায়গায় বসাতে আমরা পারবো না যেখানে একটা আরেকটাকে আনসেফ জোনে ফেলে দিবে বা একটা আরেকটাকে কেটে ফেলতে পারবে। মন্ত্রী কিভাবে কাটে, মন্ত্রীর যেই
ট্রাভার্সিংটা বা ভিজিটিং, মন্ত্রী কোন কোন পথে ট্রাভার্স করতে পারে সেটাও কিন্তু একটা কন্ডিশন। এবং আমরা সবাই মনে হয় জানি যে আসলে মন্ত্রী কোন কোন পথে ট্রাভার্স করতে পারে। যেমন মন্ত্রী এভাবে এইদিকে ট্রাভার্স করতে পারে, এদিকে ট্রাভার্স করতে পারে, কর্নারের দিকে ট্রাভার্স করতে পারে, এরকম একটা স্টেপ করে ট্রাভার্স করতে পারে, তাই না? তো এই মন্ত্রী কিন্তু মন্ত্রী অথবা কুইন কিন্তু এরকম মাল্টিপল পাওয়ার আছে। তো সেটাকে খেয়াল রেখেই এমন ভাবে এন সংখ্যক কুইনকে সাজাতে হবে যাতে কেউ কাউকে কাটতে না পারে। তো এটা কিন্তু আমরা পেয়ে গেলাম কন্ডিশন অথবা কনস্ট্যান্ট। এবং এন এর মান যা থাকবে আমার কুইনের সংখ্যাও কিন্তু সেই অনুযায়ী হবে। এন কুইন প্রবলেম বললে আমার এন এর মান যদি 3 হয় তাহলে চেস বোর্ডের সাইজ হবে 3x3, তার মানে আমার 9টা ঘরের একটা চেস বোর্ড তৈরি হবে এবং সেখানে 3টা কুইনকে সাজাতে হবে এমন ভাবে যাতে কেউ কাউকে কাটতে না পারে। আর যদি 4 হয় তাহলে 4x4, এবং সেখানে এন এর মান হচ্ছে 4 কুইন, তার মানে 4টা কুইনকে 16 ঘরের চেস বোর্ডে এমন ভাবে সাজাতে হবে যাতে কোনো কুইন কোনো কুইনকে কাটতে না পারে বা ডেঞ্জারে না ফেলতে পারে। আচ্ছা, তো এখানে আমি যেটা করেছি সেটা হলো একটা অপশন দিয়ে দেখিয়ে দিয়েছি, কারণ সবগুলো অপশন আসলে স্লাইডের মাধ্যমে দেখানো হয়তো পসিবল হবে না। সেজন্য আমি একটা একটা অপশনকে একটা অপশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আসলে পসিবল বোর্ডের লেআউট গুলো কি হবে। যেমন এই যে এই লেআউটটাই কিন্তু প্রথম ধাপে যদি আমরা চিন্তা করি যে একটা থেকে, যেহেতু এটা 4x4 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা করে কলাম আছে, 4টা করে রো আছে, তার মানে এটাকে ম্যাক্সিমাম 4টা কলাম যদি প্রথমে আমরা ধরে চিন্তা করি, তাহলে 4টা কলামে প্রথমে যদি আমরা ভাগ করি তাহলে প্রথম কুইনটাকে আমরা একটা প্রথম রোতে কুইনটাকে কোথায় বসাতে পারবো, হয় এই কলামে বসাতে পারবো। এক নাম্বার রোকে টার্গেট করলাম, এক নাম্বার রো এর ভিতরে কিন্তু আবার কয়টা কলাম আছে, 4টা কলাম আছে, তাহলে আমার বোর্ডের লেআউট কিন্তু বের হচ্ছে 4টা। তাহলে ফার্স্ট রো এর জন্য আমি কি করলাম, ফার্স্ট রো এর জন্য পসিবল যেই জায়গাগুলো যেখানেতে কুইন বসানো যায় সেই জায়গাগুলোকে আমি আগে বের করে রাখবো। যেমন প্রথম রো এর জন্য প্রথমে প্রথম কলামে বসানো যেতে পারে, অথবা প্রথম রো এর জন্য সেকেন্ড কলামে বসানো যেতে পারে, প্রথম রো এর জন্য থার্ড কলামে বসানো যেতে পারে, আর প্রথম রো এর জন্য ফোর্থ কলামে বসানো যেতে পারে। এই 4টাই কিন্তু পসিবল। আবার এখন কিন্তু এখনো কিন্তু আমার পথ খোলা আছে, কারণ বাকি আরো 3টা রো বাকি আছে। আমি কি বলেছিলাম যে ডেপথ ফার্স্ট ট্রাভার্সালের মাধ্যমে যাবে, তার মানে যতক্ষণ যাওয়া যায় ততক্ষণ যাবে, যখন আর যাওয়া যাবে না ডিপেন্ডিং অন দা কন্ডিশন তখন কিন্তু আবার কি করতে হবে, ব্যাক করে আসতে হবে। তো আমরা একটাকে নিয়ে কাজ করব, এই একটাকে যতক্ষণ পর্যন্ত ভাগ করা যায় ততক্ষণ শুধু করতে থাকবো। যখন দেখবো যে আর এই একটা পথের সবকিছু শেষ হয়ে গেল, আর কোনো যাওয়া যাচ্ছে না, তখন আবার ব্যাক করে আবার সেকেন্ড অপশনকে নিয়ে আবার এভরি পসিবল লেআউট তৈরি করবো। এরকম করে আবার সেকেন্ডটার জন্য পুরাটা ট্রাই করব, আবার থার্ডের জন্য পুরা পসিবল লেআউটটা ট্রাই করব, করার পর যেখানে কি আটকে যাব দেন আবার ব্যাক করে কিন্তু আবার ফোর্থ অপশনে যাবো। এই জন্য এটা কিন্তু ব্যাক ট্র্যাক করে আগাচ্ছে যতক্ষণ পর্যন্ত পসিবল, একটাকে টার্গেট করে একটা পথকে টার্গেট করে আগানোর পরে যতক্ষণ পসিবল যাওয়ার পরে কিন্তু আমাদের আবার ব্যাক ট্র্যাক করে মানে যখন অপশন শেষ হয়ে যাবে তখন ব্যাক ট্র্যাক করে আবার পরবর্তী অপশনকে আমাদের এক্সপেন্ড করতে হবে। তো দেখি এই প্রথম অপশনটাই চুজ করি। এটা দেখা গেল প্রথম রো এর ক্ষেত্রে। তাহলে এবার আসি সেকেন্ড রো এর ক্ষেত্রে। তাহলে সেকেন্ড রো এর ক্ষেত্রে এভরি পসিবল লেআউট কি হতে পারে, হয় ফার্স্ট কলামে, নয় সেকেন্ড কলামে, নয় থার্ড কলামে, নয় ফোর্থ কলামে, রাইট? কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা জানি যে এরকম সিচুয়েশনে যদি দুইটা কুইন থাকে তাহলে কিন্তু একটা আরেকটাকে কি করবে, কেটে ফেলবে। সো তার মানে কিন্তু এটা সেফ জোন না, এই পজিশনে সেফ জোন না। যেহেতু এটাই সেফ জোন না, তার মানে বাকি যেগুলোর জন্য আসলে আমার অ্যানালাইসিস করার বা এক্সপেন্ড করার কোনোই দরকার নেই, কারণ অলরেডি দুইটা কুইন কিন্তু ডেঞ্জারে পড়ে গিয়েছে। আমাদের এমন ভাবেই সাজাতে হবে যাতে 4টা কুইনই কি হয়, সেফ জোনে থাকে। এখানে তো অলরেডি দুইটা কুইন ডেঞ্জার জোনে পড়ে গেল, সো এটাকে আমরা কি করব, এটাকে আর এক্সপেন্ড করা যাবে না। তো এখন কি করতে হবে, তাহলে আবার ব্যাক ট্র্যাক করে এইটারই সেকেন্ড যে অপশন সেটাতে এসে ট্রাই করতে হবে যে যায় কিনা। এখনো দেখা যাচ্ছে যে আসলে এভাবেও কিন্তু দুইটা কুইন ডেঞ্জার জোনে পড়ে যায়, একটা একটাকে কেটে ফেলতে পারে। তার মানে এটাও কিন্তু সলিউশন না, সলিউশন হতে পারে না, যেহেতু অলরেডি ডেঞ্জার জোনে পড়ে গেছে। তো আবার ব্যাক ট্র্যাক করে কিন্তু এটা থার্ড অপশনে আসলাম, এসে এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা আর এটাকে কিন্তু কাটাকাটি করতে পারবে না, আবার ডেঞ্জার জোনে নেই। তার মানে এখন কিন্তু আমার কি করা যাবে, এই যে থার্ড অপশন, এই থার্ড অপশনটাকে আমার কিন্তু এক্সপেন্ড করতে হবে, এই থার্ড অপশনটাকে আমার এক্সপেন্ড করতে হবে। তার আগে আমি এই জায়গাটা একটু দেখিয়ে আসি যে 4 নাম্বারটা অপশনটাও আসলে সেফ জোনে পড়ে। সো থার্ড অপশনের এই অপশনটার সমস্ত পসিবল পথ যখন ট্রাভার্স করা হয়ে যাবে তখন আবার আমরা ব্যাক করে এসে এই ফোর্থ পজিশনের জন্য ফোর্থ অপশনের জন্য কিন্তু এক্সপেন্ড করবো। কিন্তু ধারাবাহিকভাবে আগে এই 3 নাম্বার অপশনটার জন্য কিন্তু এক্সপেন্ড করতে হবে, কারণ যতক্ষণ পর্যন্ত অপশন খোলা থাকবে আমাদের কিন্তু ততক্ষণ পর্যন্ত যেতে হবে।
এবার যদি আমরা এই থার্ড অপশনটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি, দেখি যে এই অপশনের জন্য বাকি যে পসিবল ভিজিটিং গুলো আছে সেগুলো করার চেষ্টা করি, তাহলে এটা দুইটা রো গেল, তাহলে এটারই থার্ড, এই সিনারিওতে রেখে থার্ড রোতে আমরা বাকি পসিবল লেআউটটা তৈরি করব। কোথায় বসানো যায়? এটা ফার্স্ট, থার্ড রো এর ফার্স্ট কলামে, থার্ড রো এর সেকেন্ড কলামে, থার্ড রো এর থার্ড কলামে, থার্ড রো এর ফোর্থ কলামে। এবার দেখি এরা কি সবাই সেফ জোনে আছে কিনা। তো এরা কিন্তু সেফ জোনে নেই। এই যে এটা এটাকে কেটে ফেলবে, এটা এটাকে কেটে ফেলবে, এটা এটাকে কেটে ফেলবে, এটা কিন্তু এটাকে কেটে ফেলবে। তার মানে কিন্তু এই সিনারিওতে কিন্তু আর কেউই, তার মানে এই অপশনের জন্য আসলে কেউই কিন্তু সেফ জোনে নেই। তার মানে এই অপশনটা কিন্তু পুরাটাই বাতিল। তার মানে এখন আবার কি করতে হবে? এই ডিসিশনটা কিন্তু আলটিমেটলি যেতে হবে, কখন কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত যেতে হবে। যাওয়ার পর যখন আটকে যাবো তখন আবার ব্যাকট্র্যাক করে আসতে হবে। তো এখানে যখন 4 নম্বর অপশনের জন্য ব্যাকট্র্যাক করে এখানে আসলাম, দেখলাম যে এই পসিবল পাথটাও আসলে কার্যকরী সলিউশন না, তো আমার ব্যাক করে আগাতে হবে। এবং এখানকার যে 4 নম্বর অপশনটা ছিল, আমরা জানি যে এটার ফার্স্ট রো এর ফার্স্ট কলাম আর হচ্ছে সেকেন্ড ফার্স্ট সেকেন্ড রো এর লাস্ট কলামে যেটা ছিল 4 নম্বর কলাম, ওটার জন্য আবার কিন্তু এক্সপেন্ড করে দেখতে হবে। এরকম করে কন্টিনিউয়াসলি কিন্তু প্রত্যেকটা অপশনের জন্য এভরি পসিবল লেআউট কিন্তু তৈরি করে, এক্সপেন্ড করে এবং ব্যাকট্র্যাক করে যে প্রবাবল সলিউশনটা, কারেক্ট সলিউশনটা, সেটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু আলটিমেটলি যদি আমরা একটু খেয়াল করি, এটা কিন্তু একটা ট্রির আকার ধারণ করছে, তাই না? ট্রির মধ্যে এটা থেকে এটা বের হয়, আবার মাল্টিপল চিলড্রেন বের হয়, তার থেকে আবার চিলড্রেন বের হয়, তার থেকে আবার চিলড্রেন বের হয়। সো ইট লুকস লাইক আ ট্রি। সো একটা ট্রি থেকে, একটা ওভারঅল ট্রির মধ্যে আবার অনেকগুলো সাব ট্রি থাকে। আবার এই যে শুরুতে এটা হচ্ছে রুট নোড থাকে, এবং যতক্ষণ পর্যন্ত ট্রাভার্সিংটা চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত যাওয়া যায় ততক্ষণ পর্যন্ত যাবে। যখন কিনা কন্ডিশনের বেসিসে আমার যাওয়ার পথটা বন্ধ হয়ে যাচ্ছে, তখন আবার ব্যাকট্র্যাক করে পরের যে পসিবল সলিউশনটা আছে সেটার জন্য কিন্তু আবার এক্সটেনশন এক্সপ্যান্ড করতে হবে, বা আবার ট্রাভার্সিংটা কন্টিনিউয়াসলি চালু রাখতে হবে। এরকম করে কিন্তু এট লাস্টে আমরা প্রবাবল যে সলিউশনটা সেটা কিন্তু পেয়ে যাব। এই ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদমের ইফিসিয়েন্সিটা আসলে কোথায়? ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদমের ইফিসিয়েন্সি একটা দিকেই আছে, সেটা হলো এক্সস্টিভ সার্চ। এক্সস্টিভ সার্চ মানে হলো কন্ডিশন থাকে না, আসলে প্রত্যেকটা সার্চিং করতেই হয়। মানে হলো প্রত্যেকটা স্পেসে আমরা যেমন ব্যাকট্র্যাকিং এ গিয়ে যেই জায়গাটাতে কন্ডিশনের উপরে বেস করে যে একটা একটাকে কেটে ফেলছে, কন্ডিশন বা কনস্ট্রেন্টে আটকায় যাচ্ছে, তাহলে আটকায় গেল, আমরা কিন্তু আর ফার্দার ওটাকে এক্সপেন্ড করিনি। যেটা ক্রস হয়ে যাচ্ছে সেটাকে কিন্তু আর এক্সপেন্ড করা হয়নি। তো ওটাকে কিন্তু এই এক্সস্টিভ সার্চের ক্ষেত্রে কিন্তু এ ধরনের কিছু হয় না। এক্সস্টিভ সার্চের ক্ষেত্রে যতগুলো এভরি পসিবল লেআউট আছে, সব কাজ হোক বা না হোক, সব পসিবল লেআউট কিন্তু বের করতে হবে। তো ওটার হিসাবে কিন্তু ব্যাকট্রেকিংটা মানে অ্যাডভান্টেজ আছে বা ইফিশিয়েন্ট বলা যায়। আর তবে এটার ওর্স্ট কেস সিনারিওটা কি, মানে সব থেকে খারাপ সিনারিও কি হতে পারে, সেটা হলো দেখা গেল যে এক্সপেক্ট করতে করতে এমন একটা সিনারিও চলে আসলো যে অ্যালগোরিদম আসলে প্রত্যেকটা পাথকেই ট্রাই করতে হয়েছে, প্রত্যেকটা সার্চকেই আসলে ট্রাই করতে হলো, যেটা আলটিমেটলি এক্সস্টিভ সার্চের মতোই হয়ে যেতে পারে। যেহেতু কোথায় গিয়ে কন্ডিশনের রেজাল্ট বের হবে বা পুরা পথটাকে এক্সপেন্ড না করা পর্যন্ত আসলে রেজাল্ট বোঝা যাবে না, সো এমনও কিন্তু সিনারিও তৈরি হতে পারে। সো এটা হলো ওর্স্ট কেস, বাট অনেক সময় দেখা যায় এই ওর্স্ট কেস সিনারিও হওয়ার আগেই কিন্তু সুন্দরভাবে রেজাল্ট খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। সো এক্সস্টিভ সার্চের এগেইনস্টে এটা ইফিশিয়েন্ট। আমার আজকের লেকচারের সেকেন্ড টপিক হচ্ছে ব্রাঞ্চ এন্ড বাউন্ড অ্যালগোরিদম। ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদমে যেটা বলে আসছিলাম, যে ব্যাকট্র্যাকিং অ্যালগোরিদম ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করে উইথ প্রুনিং। প্রুনিং মানে হলো ভ্যালু সহকারে বা কন্ডিশন সহকারে। আর ব্রাঞ্চ এন্ড বাউন্ড অ্যালগোরিদম যেটা করে, ঠিক আরেকটা যে সার্চিং আছে, ব্রেথ ফার্স্ট সার্চ, বিএফএস যেটাকে বলে, বিএফএস টাকে ইউজ করে। আর ডিএফএস যেটা করতো, যে যতক্ষণ পর্যন্ত পথ খোলা আছে যাব, যেখানে গিয়ে আটকে যাব, যেখানে আর ভাঙা যায় না বা কন্ডিশনের বেসিসে, সেখান থেকে আবার ব্যাকট্র্যাক করে আগানোর সময় বাকি পথগুলোকে আবার এক্সপেন্ড করবে। আর ব্রাঞ্চ ব্রেথ ফার্স্ট সার্চ যেটা করে, সেটা হলো যাওয়ার সময় যত পসিবল সলিউশন আছে যাওয়ার পথেই সব ক্লিয়ার করে দিয়ে যাবে। তার মানে এখানে আর ব্যাকট্র্যাক করার কোনো অপশন নেই বা ব্যাকট্র্যাক করা যাবে না। ব্রেথ ফার্স্ট সার্চ হলো শুরুতেই যাওয়ার সময় প্রত্যেকটা পসিবল সলিউশন কিন্তু করে দিয়ে যাবে। তো ব্রাঞ্চ এন্ড বাউন্ড সাধারণত কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার, যদি ডেটা স্ট্রাকচারের দিকে লক্ষ্য করা হয়, তাহলে ডেটা স্ট্রাকচারের এটা কিউ এর যেই ফাংশনটা ছিল সেটাকে কিন্তু ইউজ করে থাকে।
ব্রাঞ্চ এন্ড বাউন্ড অ্যালগোরিদম কাজ কিভাবে করে সেটার জন্য অবশ্যই শুরুতে আমরা এখানে নামটা থেকেই দেখতে পাচ্ছি এখানে ব্রাঞ্চ থাকবে, তার মানে ট্রি যদি চিন্তা করি তাহলে ট্রি থেকে ব্রাঞ্চেস থাকে, যেরকম শাখা প্রশাখা থাকে, এরকম শাখা প্রশাখা ট্রির মতো শাখা প্রশাখা থাকবে, তার মানে চাইল্ড এক্সপেন্ড করবে। এছাড়াও বাউন্ড থাকবে। বাউন্ড মানে হচ্ছে একটা ভ্যালু, মানে বাউন্ড বলতে আমরা কি বুঝি, সীমা বুঝি তাই না, সীমা মানে সীমা থাকবে, সেই সীমা বা যে ভ্যালু গুলা থাকবে সেগুলোর মধ্যে বাউন্ডিং থাকবে বা একটা লিমিট দিয়ে দিতে হবে। সেই লিমিটটা একটা হবে লোয়ার বাউন্ডিং এর হিসাবে, আরেকটা হচ্ছে আপার বাউন্ডিং এর হিসাবে। এবং এটা নর্মালি স্টার্টিং বাই কনসিডারিং রুট নোড থেকে কাজ শুরু করবে এবং ধীরে ধীরে এই বাউন্ডিং যেটা বললাম যে বাউন্ড অ্যাপ্লাই করবে, যেটাকে আপার বাউন্ডে আছে নাকি লোয়ার বাউন্ডে আছে এটা ক্যালকুলেট করে কিন্তু বাউন্ডের হিসাবে আমার ফার্দার যে এক্সপেনশনটা বা ফার্দার কাজ হবে, কতটুকু কোন জায়গায় যাবে সেটা হচ্ছে ডিসাইড হবে, তবে এখানে বাউন্ডের মাধ্যমে, লিমিটের মাধ্যমে। এবং যখন যখন বাউন্ড ম্যাচ হয়ে যাবে তখনই বোঝা যাবে যে আমাদের সলিউশনটা বের হয়ে আসছে এবং অ্যালগোরিদমটা কিন্তু তখন ফিনিশ হয়ে যাবে। আর যদি বাউন্ড ম্যাচ না হয় বা বাউন্ড, যেই বাউন্ড আমরা হিসাব করে কাজ করব সেই বাউন্ডের যে কনস্ট্যান্ট বা কন্ডিশন সেটা যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে অ্যালগোরিদম কিন্তু তারপরে যে চাইল্ড নোড অটোমেটিক্যালি সেই চাইল্ড নোডে ট্রান্সফার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখলে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো আমি যাচ্ছি পরের স্লাইডে। এই যে এখানে আমি ব্রাঞ্চ এন্ড বাউন্ডের এক্সাম্পল হিসেবে ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বা সংক্ষেপে যেটাকে বলে টিএসপি প্রবলেম, টিএসপি প্রবলেমটা ইউজ করেছি। তো এটা কিভাবে সলভ করব, এইটা আমাদের ব্রাঞ্চ এন্ড বাউন্ডের মাধ্যমে খুব ইজিলি আমরা সলভ করতে পারবো, যেটা আলটিমেটলি এক্সস্টিভ সার্চ ইউজ করলে কিন্তু এটা খুব ডিফিকাল্ট হবে। তো এক্ষেত্রে টিএসপি প্রবলেমটাকে সলভ করার জন্য সাধারণত ব্রাঞ্চ এন্ড বাউন্ড ইউজ করা হয়। এবং এক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল হিসেবে কিন্তু আমরা ডিরেক্টেড গ্রাফ দেখতে পাচ্ছি, যেটা কিন্তু কিনা আলটিমেটলি একটি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স তৈরি করে। মানে হলো ডিরেক্টেড গ্রাফ বলতে হচ্ছে কে কোথা থেকে কোথায় যাবে, পাথ দেওয়া আছে, তার পাশাপাশি হচ্ছে পাথের সাথে সাথে কিন্তু এখানে যে ভ্যালু, সেই ভ্যালু কিন্তু দেওয়া আছে, যে আসলে এই জায়গা থেকে যেতে এই জায়গায় কতটুকু সময় লাগবে, বা প্রত্যেকটা স্টেপ থেকে এক স্টেপ থেকে আরেক স্টেপে আসলে কতটুকু কস্টিং হবে বা কোন ভ্যালুটা থাকবে সেটা কিন্তু দেওয়া আছে। তো ফর এক্সাম্পল আমি যদি এখানে বলি, আমরা যদি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাকে তার নামের সাথে রেলিভেন্ট করে একটু চিন্তা করি, নট এরকমই হবে, এরকম রেলিভেন্ট যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আসলে এই টিএসপি প্রবলেমটা অ্যাপ্লিকেবল। তো নামের সাথে মিল রেখে যদি আমি ট্রাভেলিং সেলসম্যান কথাটা চিন্তা করি, তার মানে কি, কোন একটা হয়তো সেলারকে একটা নির্দিষ্ট এরিয়া কভার করতে বলা হলো যে এই এরিয়াটা কভার করতে হবে এবং সেখানকার প্রত্যেকটা এরিয়ার যে পয়েন্ট আছে এই পয়েন্ট গুলাকে কভার করতে হবে, এবং সেক্ষেত্রে কি করতে হবে, সব থেকে কম খরচে এই পুরো এরিয়াটাকে কভার করতে হবে। তাহলে সেক্ষেত্রে আসলে কিভাবে করা যেতে পারে, এটা কিন্তু ব্রাঞ্চ এন্ড বাউন্ড অ্যালগোরিদম দিয়ে খুব সুন্দরভাবে খুব ইজিলি এটা বের করা যায়, আইডেন্টিফাই করা যায় আসলে কোন পথটা ফলো করলে, কোন পথ ধরে এগোলে এই পয়েন্টগুলোকে, সবগুলো পয়েন্টকে কভার করা যাবে, বাট উইথ দ্য মিনিমাম কস্ট। এরকম যে কোনো প্রবলেম কিন্তু তৈরি হতে পারে যে আসলে মিনিমাম কস্ট দিয়ে, মিনিমাম ভ্যালু দিয়ে হয়তো আমার পুরাটাকে কভার করতে হবে, এরকম যে কোনো সিনারিওতে কিন্তু আলটিমেটলি ব্রাঞ্চ এন্ড বাউন্ড দিয়ে আমরা সলভ করতে পারবো। তো আপাতত আমি এক্সাম্পল হিসেবে বলছি ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম, এই জন্যই কিন্তু ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম বলা হয়, কারণ পুরাটাকে ট্রাভার্স করতে হবে উইথ মিনিমাম ভ্যালু। তাহলে আমরা এটা রেলিভেন্ট নামের সাথে মিল রেখে একটা সেলসম্যানকে চিন্তা করব, একটা সেলসম্যানকে হয়তো একটা নির্দিষ্ট সার্টেন এরিয়াকে কভার করতে হবে এবং প্রত্যেকটা পয়েন্টকে কভার করতে হবে উইথ মিনিমাম কস্ট। এবং সেক্ষেত্রে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যেতে আসলে কতটুকু খরচ হয়, কতটুকু কস্টিং হয়, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে। যেমন 1 নাম্বার পয়েন্ট থেকে যদি শুরু করা হয় তাহলে 1 থেকে 2 পয়েন্টে যেতে কিন্তু এখানে ভ্যালু আছে কত, কস্টিং 14। এরপরে 1 থেকে 3 তে যেতে গেলে 4, এরপর 2 থেকে 1-এ যদি যেতে হয় তাহলে হয়তো 14 লাগবে, এরকম করে এভরি পসিবল যে পয়েন্ট একটা থেকে আরেকটা যেতে কতটুকু কস্টিং হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। আউটগোয়িং এজেস এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। তো এবার আমরা প্রবলেমটা সলিউশন করতে যাব। আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। শুরুতেই যেটা করতে হবে, আমাদের অবশ্যই প্রবলেমটা স্টার্ট হবে 1 নম্বর ভার্টেক্স থেকে। 1 নম্বর ভার্টেক্স থেকে স্টার্ট হওয়ার সময় শুরুতেই যে দ্য ইনিশিয়াল বাউন্ড ফর দ্য মিনিমাম টুল ইজ দ্য সাম অফ দ্য মিনিমাম আউটগোয়িং এজেস ফ্রম ইচ ভার্টেক্স। তাহলে এখন যদি বলা হয় যে এই পুরা ট্যুরটা কমপ্লিট করতে
আসলে এই পুরো এই যেখানে 5টা ভার্টেক্স আছে, তার মানে এই 5টা ভার্টেক্স কে ভিজিট করার জন্য বা ট্যুর করার জন্য মিনিমাম যে কস্ট সেটা অবশ্যই এই প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে যে রেলিভেন্ট সব থেকে মিনিমাম কস্ট আছে, এই যেমন 1 এর সাথে মিনিমাম কস্ট আছে 4, 2 এর সাথে মিনিমাম কস্ট আছে 7, 3 এর সাথে আছে 4, 4 এর সাথে আছে 2, 5 এর সাথে আছে 4। তার মানে বোঝা যাচ্ছে যে মিনিমাম কিন্তু এই যদি আমরা এই ভ্যালুগুলোকে যোগ করি আমরা ইনিশিয়াল বাউন্ডটা কিন্তু পেয়ে যাব, কারণ এটাই হচ্ছে সর্বনিম্ন কস্টিং। এখন এটা হলো ইনিশিয়াল বাউন্ডিং, বাট এমন না যে এগুলো তো সব ইন্ডিভিজুয়ালি ভ্যালু, ইন্ডিভিজুয়ালি মিনিমাম কস্ট, তাই না? কিন্তু আমাদের তো একটা পথ বের করতে হবে যে আসলে কোন পথ দিয়ে হয়ে গেলে কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেলে ভ্যালুটা সব থেকে কম হবে। তো শুরুতে যেটা করতে হবে, আগে আমার ইনিশিয়াল বাউন্ডটা বের করতে হবে। ইনিশিয়াল বাউন্ড হলো প্রত্যেকটা ভার্টেক্স এর এগেইনস্টে সব থেকে মিনিমাম কস্ট যেটা রেলিভেন্ট আছে সেটাই হচ্ছে সেই সবগুলোকে আমরা একসাথে যোগ করে দিই। যেমন 1 এর জন্য এই যে বলেছিলাম 4, 2 এর জন্য 7, 3 এর জন্য 4, 4 এর জন্য 2, 5 এর জন্য 4, এই সবগুলো হচ্ছে মিনিমাম কস্টিং প্রত্যেকটা ভার্টেক্স এর সাথে রেলিভেন্ট। এবং এটাকে যদি আমরা যোগ করে দিই মিনিমাম পাচ্ছি কিন্তু 21। তাহলে ইনিশিয়াল প্রথম শুরুতে হবে এই ট্রাভার্সিংটা শুরু হবে 1 নাম্বার ভার্টেক্স থেকে এবং তার ইনিশিয়াল বাউন্ড হচ্ছে 21, এটাই সব থেকে মিনিমাম। এখন পথটা আমাকে খুঁজে বের করতে হবে উইথ মিনিমাম কস্ট। কিভাবে বের করব? আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। আমি এই স্লাইডে শুধুমাত্র একটি বাউন্ড বের করে দেখাবো, একটি বাউন্ডের ক্যালকুলেশন দেখাবো। সিমিলার ওয়েতে কিন্তু সব বাউন্ডের ক্যালকুলেশনে আলটিমেটলি সেম ভাবেই হবে। সো আমি একটি বাউন্ডের যে পরের যে বাউন্ডটি আছে, ইনিশিয়াল বাউন্ড তো বের হলো, দেন পরের যে চিলড্রেনটা আছে সেটা আসলে কিভাবে বের করব। প্রথম যখন 1 নাম্বার থেকে শুরু করলাম, পরের স্টেপে 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা কোথায় যেতে পারি? 1 নাম্বার পয়েন্ট থেকে আমরা স্বাভাবিকভাবে 2 নাম্বার পয়েন্টে যাব। তাহলে 1 থেকে 2 এ যেতে আসলে বাউন্ডটা কত বের হয়? সো বাউন্ড বের করার একটা ফর্মুলা কিন্তু আছে। 1 থেকে 2 এ যেতে কিন্তু আমার কস্টিং না, 1 থেকে 2 এ যেতে কস্টিং কিন্তু এইটা, কিন্তু 1 থেকে 2 এ যেতে আসলে বাউন্ড বের করতে হবে। আমাদের এখানে সবকিছু বাউন্ডের হিসাবে হবে এবং বাউন্ড গুলোকে আমরা দুটা ভাগে ভাগ করে ফেলবো, একটা হচ্ছে আপার বাউন্ড, একটা হচ্ছে লোয়ার বাউন্ড, কারণ এই অ্যালগোরিদমটার নামই হচ্ছে ব্রাঞ্চ এন্ড বাউন্ড। সো ইন্ডিভিজুয়াল কোনো কস্টিং না, আমাদের বের করতে হবে বাউন্ড। তো ইনিশিয়াল বাউন্ড বের করার পরে আমরা যেটা করব, 1 থেকে আমরা 1 নাম্বার পয়েন্ট থেকে যখন শুরু করব 2 নাম্বারে যাব। সো 1 থেকে 2 তে যেতে বাউন্ডটা কি হবে? এটা বের করার একটা ফর্মুলা আছে, সেটা হলো আমাদের প্রথমেই হচ্ছে 1 থেকে 2 তে যে লেন্থ, 1 থেকে 2, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টে যেতে যে লেন্থটি আছে, যেটি কিনা আলটিমেটলি এখানে হচ্ছে 14, এই 14 নিতে হবে। দেন হলো সাম অফ মিনিমাম আউটগোয়িং এজেস ফর ভার্টেক্স 2 to 5। তাহলে আমরা যখন 1 থেকে 2 তে যাব তখন কিন্তু আলটিমেটলি এরপরে কি করতে হবে, 2, 3, 4, 5 এই বাকিগুলোর যে মিনিমাম এজেস আছে সেগুলোকে কিন্তু আমার তার সাথে যোগ করে দিতে হবে। বাকিগুলোর মিনিমাম এজেস কিন্তু এখানে যোগ করে দিতে হবে। কত? যেমন 1 থেকে 2 তে যাওয়ার পরে কিন্তু আমরা যদি 1 থেকে 2 তে চলে যাই, এটার কস্টিং কত? 40। দেন কিন্তু আমাদের বাকি আরো পসিবল কতগুলো বাকি আছে, এখনো 2 থেকে হয় 3, হয় 4, হয় 5, যে কোনো এই বাকি সবগুলো কিন্তু কভার করতে হবে। তার মানে কিন্তু 2 থেকে শুরু করে বাকি রিমেইনিং যে যতগুলা ভার্টেক্স আছে সবগুলার মিনিমাম যে এজ আছে সেগুলোকে কিন্তু আমার এখানে ক্যালকুলেট করতে হবে। যে আমরা 2 থেকে 5 এর যে মিনিমাম 7, 4, 2, 4, 7, 4, 2, 4 যোগ করে দিলাম, কত আসলো? 31। তার মানে আমার পার্শিয়াল ট্যুর, এখন কিন্তু আমরা পার্শিয়াল ট্যুরের বাউন্ড বের করছি। তো ইনিশিয়াল বাউন্ডের পরে আমাদের প্রথম স্টেপটা হলো 1 থেকে 2, এরপরে আরেকটা স্টেপ হতে পারে 1 থেকে 3, অথবা আমরা কি 1 থেকে 4 এ যেতে পারি, অথবা 1 থেকে 5 এ যেতে পারি, তাই না? আমরা যে কোনো একটা জায়গা কিন্তু আমরা যেতে পারি। তো আমাদের এভরি পসিবল ওয়েতে কিন্তু ট্রাই করতে হবে। তো আমি একটা বাউন্ড বের করা দেখালাম, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটারই বাউন্ড বের করতে হবে। আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। the node is added to the priority queue, মানে হচ্ছে যখনই আমরা কোনো ভ্যালু বের করে রাখবো তখন কিন্তু এটা প্রায়োরিটি কিউ এর মধ্যে অ্যাসাইন হয়ে থাকবে এবং যেই নোডের ভ্যালুটা লোয়েস্ট থাকবে, আমরা এরকম করে প্রত্যেকটা নোডের আসলে ভ্যালু বের করব, বাউন্ড বের করব। বাউন্ড বের করার পর যেটার যে লোয়েস্ট বাউন্ড থাকবে সেই লোয়েস্ট বাউন্ডটাকে আলটিমেটলি কিন্তু আমাদের পার্শিয়াল ট্রুথ থেকে আর আমরা ক্যালকুলেশনে আর আসলে প্রায়োরিটি কিউ থেকে আমরা তখন বাদ করে দিই, প্রায়োরিটি কিউ থেকে কিন্তু বাদ করে দিব। তখন শুধুমাত্র আপার বাউন্ডের যেই ভ্যালুগুলো আছে সেগুলোকে নিয়ে কিন্তু আমরা ফার্দার কন্টিনিউ করবো। এরকম করে যেই পর্যায়ে গিয়ে প্রায়োরিটি কিউ খালি হয়ে যাবে তখন কিন্তু প্রসেসটা আমার বা অ্যালগোরিদমটা কিন্তু শেষ হয়ে যাবে। সো আমরা এক্সাম্পলটা কমপ্লিট করি, চলে যাচ্ছি নেক্সট স্লাইডে।
এটা কিন্তু আমাদের গিভেন যে টিএসপি প্রবলেম বা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সটা ছিল, এই যে এটার জন্য কিন্তু পুরা সবগুলো বাউন্ড বের করা হয়েছে। সো আমি একটু কয়েকটা ভ্যালু বাউন্ড বের করা আমি একটু শিখিয়ে দিব। এখানে যেমন 1 to 8 টা তো আমরা বের করলাম 31, সিমিলার ওয়েতে 1 3 টাও বের হবে। কি হবে, 1 3 এর জন্য শুরুতেই 1 3 এই জোড়াটার জন্য, এই পেয়ারটার জন্য আমাদের কিন্তু কি করতে হবে, যেই লেন্থ ছিল, লেন্থ কত 4, তাহলে 4 এর সাথে বাকি বলছে যে যে রিমেইনিং ভার্টেক্স গুলো আছে সেই রিমেইনিং ভার্টেক্স গুলার কিন্তু মিনিমাম যেই এজ রিলেভেন্ট আছে সেগুলোকে যোগ করতে হবে। এবং এখানে আমার কিন্তু রিমেইনিং ভার্টেক্স গুলো হচ্ছে 3, এছাড়াও আছে কত, লাস্ট যেই ভ্যালুটা থাকবে সেটাকেও কিন্তু কাউন্ট করতে হবে, লাস্ট যেই নোটটা থাকবে সেটাকেও কিন্তু কাউন্ট করতে হবে। তাহলে 3, এছাড়াও কিন্তু আছে এই নোটটা যদি কাউন্ট করি 3 আছে, এছাড়াও 2 4 5, তার মানে আলটিমেটলি কিন্তু 2 3 4 5 এর যে মিনিমাম ভ্যালু সেটা আমরা অলরেডি জানি কত, এটা হচ্ছে 7 4 11, 11 13 আর 4 17। তাহলে 17 সাথে আর এখানকার শুরুতে লেন্থ কত ছিল 4, 17 আর 4 হচ্ছে 21, এই যে পাউন্ড কত 21। ঠিক আছে, আর এই যে প্রায়োরিটি কিউ এর ভিতরে সেট করা হচ্ছে যেটার ভ্যালু লোয়েস্ট সেটাকে কিন্তু এই যে এখানে প্রায়োরিটি কিউ এর ভিতরে কিন্তু রেখে দেওয়া হচ্ছে, লোয়েস্ট এর ভ্যালু কিন্তু প্রায়োরিটি কিউতে রেখে দেওয়া হচ্ছে, কারণ আমাদের টার্গেটই হচ্ছে লোয়েস্ট ভ্যালু বের করতে হবে, হাইয়েস্ট না। সো হাইয়েস্টটাকে আমরা বাদ করে দিব। তো এরপরে যদি আমরা আসি, আহ কিন্তু তার আগে আমরা এটাকেও আবার ফার্দার একটু এক্সপ্যান্ড করে নিব, যাওয়ার পথে সব সলভ করে যাব। একটা গেল 1 2 অপশনের জন্য, একটা হচ্ছে 1 থেকে যদি 3 তে যাই তাহলে বাউন্ড কি বের হবে, আরেকটা হচ্ছে 1 থেকে 4 এর জন্য, একটা হলো 1 থেকে 5 এর জন্য। আমি আর একবার একটু রিপিট করি, এটা হচ্ছে 1 থেকে 4 এর যে লেন্থ সেটা কত 10, 10 এর সাথে যুক্ত হবে কত, রিমেইনিং যে ভার্টেক্স গুলো আছে, লাস্টে বলেছিলাম যে লাস্টের যে ভার্টেক্স ওটা কিন্তু নিতে হবে, কারণ ওইখান থেকে আমি পরবর্তী কোন পথে যাব সেটা ডিসাইড হবে। তো এই পথটাকে বাদ দিয়ে দিলে কিন্তু আর আমি কোথায় যাব, আমি তো জাম্প করে কোথাও যেতে পারবো না, তাই না? তাহলে লাস্ট যে ভার্টেক্স সেটা তো 4, এছাড়াও আর কি কি রিমেইনিং আছে, এখানে তো 1 তো এখানে নেওয়াই আছে, তো 1 নাও, যেমন 1 তো অলরেডি ভিজিটেড। আর ভিজিট ছাড়া কোনটা কোনটা আছে, এক তো 4 হচ্ছে 4 থেকেই যাব, কিন্তু কোথায় কোথায় যাব 2 3 এবং 5, তার মানে 2 3 এবং 4 5, 2 3 4 5 এর মিনিমাম যে ভ্যালু গুলা ছিল সেগুলা কিন্তু যোগ করলে আসে 17, আমরা জানি। তো 17 এবং 10 ইন টোটালে হয় হচ্ছে 27, এটা 27। সিমিলার ওয়েতে কিন্তু 1 5 এর ভ্যালুটাও বের করা হলো, এবং বের করার পরে কিন্তু বাউন্ড বের হলো কত 37। এবং যেটা বলেছিলাম সেটা হলো, যেটা করতে হবে, যে লোয়ার বাউন্ড, এখানে যেহেতু বাউন্ড বের করছি আমরা, আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ডের বেসিসে কিন্তু আমাদেরকে ফার্দার এক্সপেনশন বা ভিজিটিংটা করতে হবে। এবং এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, চারটা ভ্যালু আমরা পেলাম, চারটা বাউন্ড পেলাম, 31 21 27 37। এবং এই বাউন্ডটাতে 31 এবং 37 হচ্ছে 30 এর পরের ঘরের গুলো, আর 20 এর যে ঘরের গুলো সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি আন্ডার 30 কিন্তু আছে 21 27। তার মানে এরা হচ্ছে লোয়ার বাউন্ড, এবং লোয়ার বাউন্ড গুলোকে আমি এক্সপেন্ড করবো, আপার বাউন্ডের গুলো বাদ করে দেবো, আর এক্সপেন্ড করার কিন্তু আমার দরকার নেই। আর কিন্তু পেছনে আসবে না, ব্যাক ট্র্যাক করবে না, এগুলোকে সলভ করার কিন্তু আর কোনো দরকার নেই। সো ইটস নট ইউজিং ডিএফএস, ইটস ইউজিং বিএফএস, বেড ফার্স্ট সার্চ। আচ্ছা, তাহলে এবার এটাকে সলভ করি। 1 থেকে 3 ভিজিট করার পরে 1 থেকে 3 হয়ে আমি আর কোন পয়েন্টে যেতে পারি, 1 থেকে শুরু করলাম, 1 হয়ে 3 এ গেলাম, 3 থেকে এখন হয় আমরা 2 তে যেতে পারি, অথবা 1 থেকে 3 হয়ে আমরা 4 এ যেতে পারি, অথবা 1 থেকে 3 হয়ে আমরা 5 এ যেতে পারি, তাই না? এই যে প্রবাবল যে আহ, আহ, আমরা কোথায় কোথায় যেতে পারি, কোন কোন সিকোয়েন্সে যেতে পারি, সেটা হলো 1 3 2 1 3 4 1 3 5। অ্যাগেন আমার কি করতে হবে, এখানে হচ্ছে বাউন্ড বের করতে হবে। আমি একটা বাউন্ড বের করা এখানে দেখিয়ে দিই, বাকি সবগুলোর ক্ষেত্রে আসলে সেমই হয়। তো এটার ক্ষেত্রে বাউন্ড বের করা দেখি, এক্ষেত্রে আমরা কিন্তু দেখি লেন্থ আসলে সবসময় সব জোড়ায় জোড়ায় লেন্থ, তাই না? প্রত্যেকটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ভিতরে কিন্তু দুইটা পয়েন্ট থাকে, তার মানে হলো জোড়ায় জোড়া। সো আমাদের লেন্থ নিতে হবে জোড়া জোড়া গুলার। তাহলে 1 3 এর জোড়া কত, 1 3 এর জোড়ার ভ্যালু হচ্ছে 4, তারপরে 1 3 তে গেলেও হলো না, দেন 3 থেকে 2 এ যাচ্ছে, তাহলে 3 2 এর জোড়ার ভ্যালু কত হচ্ছে 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত আসে 9। ওকে, 9 তো আমরা নিলাম। এছাড়াও আমি যেটা বলেছিলাম যে লাস্ট পয়েন্ট তো থাকবেই, এছাড়া এখন পর্যন্ত যেগুলো ভিজিট করা হয়নি সেগুলোর মধ্যে মিনিমাম যেই লেন্থটা আছে, মিনিমাম যেই লেন্থ কানেক্টেড আছে সেগুলোকে কিন্তু আমার নিতে হবে। তাহলে রিমেইনিং এই 2 তো থাকবেই, তার পাশাপাশি আর এই ক্ষেত্রে এই সিকোয়েন্সের মধ্যে কিন্তু এখনো ভিজিট ছাড়া আছে, মানে ভিজিট করা হয়নি এরকম আছে হলো 4 এবং 5, তার মানে 2 4 5। তো লেন্থ তো আমরা নিলাম 4 এবং 9, 4 এবং 5, 9 আছেই আমাদের হাতে। আর তাছাড়া মিনিমাম ভার্টেক্স এর যে ভ্যালু সেগুলো নিতে গেলে আমাদের নিতে হবে 2 4 5 এর।
2 এর কত আছে 7, তাহলে 9 এর সাথে যোগ করে ফেলি, কত আসে 7, 16, 4 এরটা হচ্ছে 2, তাহলে 16 আর 2 18, আর 5 এরটা হচ্ছে কত 4, 18, 18 আর 4 কত 22, এখানে কিন্তু আমার আসছে 22, এখানে কিন্তু আমার আসছে 22। সো এরকম করে সিমিলার ওয়েতে কিন্তু প্রত্যেকটা ভ্যালুই বের হবে, এই দুইটার ক্ষেত্রেও সেম। আমি জাস্ট এই অপশনটার জন্য একটা দেখিয়ে দিই কিরকম। যেটা বলেছি যে প্রত্যেকটা একটা জায়গা থেকে আরেকটা যাওয়ার জন্য দুইটা পয়েন্ট লাগে এবং একটা জোড়া লাগে, তাহলে প্রথমে হচ্ছে 1/4 জোড়ার ভ্যালু কত 10, তারপরে 4/2 জোড়ার ভ্যালু কত 7, তাহলে 10 আর 7 যোগ করলে কত আসে 17, 70 তো থাকবেই, তার পাশাপাশি এখন পর্যন্ত রিমেইনিং যে নোট গুলো আছে, ভার্টেক্স গুলো আছে, সেগুলো সব থেকে মিনিমাম ভার্টেক্সটা নিতে হবে, এই লাস্টেরটা তো থাকবেই, কারণ লাস্টেরটা থেকে আমরা পরের স্টেপে যাব সেই চিন্তা করে লাস্টেরটা থাকবে। তাহলে লাগতেছে হচ্ছে এখানে 2, 3 এবং 5, 2, 3, 5, তার মানে 17-র সাথে আমার এখানে লাগবে হচ্ছে 2, 3, 5, তাহলে 2, 3, 5 আমার 2 এর মিনিমাম হচ্ছে 7, তাহলে 17-র সাথে আমার যদি এখানে যোগ করি 7, কত 17 আর 7 24, 3 এর ক্ষেত্রে আছে 4, 24 আর 4 28, 5 এর ক্ষেত্রে আছে 4, 28 আর 4 কত 32, এই যে বাউন্ড কত 32। সিমিলার ওয়েতে কিন্তু প্রথমে এটার ক্ষেত্রে 1/4 জোড়াটা বের করতে হবে, তারপর 4/3 জোড়ার যে লেন্থ সেটা যোগ করতে হবে, দেন রিমেইনিং ভার্টেক্স গুলোর মধ্যে যেটা মিনিমাম ভ্যালু আছে সেটাকে নিয়ে নিতে হবে। তার মানে হলো 3, 2, 5। একটা জিনিস যদি খেয়াল করি আমরা খুব ইজিলি কিন্তু এটা বের করা যায়, এই যে এই জোড়ার ক্ষেত্রে কিন্তু আসলে সব রিমেইনিং ভার্টেক্সই সেম, যেমন এটাও 2, 3, 2, 3, 5, এটাও কিন্তু রিমেইনিং ভার্টেক্স যদি হিসাব করি 2, 3, 5, এটাও কিন্তু 2, 3, 5, আবার সেম এই লেভেলটার ক্ষেত্রেও কিন্তু রিমেইনিং ভার্টেক্স 2, 4, 5, 2, 4, 5, 2, 4, 5। সো 2, 4, 5 এর ভ্যালুটা এখানে একসাথে যোগ করে রেখে এই জোড়াগুলো আলাদা করে যোগ করে দিলেই কিন্তু হয়ে যায়। আচ্ছা, তো এই সবগুলোর বাউন্ড বের করে ফেলার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন যদি আমরা আপার বাউন্ড লোয়ার বাউন্ডে ভাগ করে ফেলি, তাহলে আমরা দেখতে পাবো যে আপার বাউন্ড এখানে হচ্ছে 33-এর ঘরে আছে বা 30-এর উপরে ঘরে আছে, আর হচ্ছে 20-এর ঘরে আছে, তাহলে 30-এর ঘরটা অবশ্যই আপার বাউন্ড, তাহলে আপার বাউন্ড যেটা আছে সেগুলো কিন্তু বাদ চলে যাবে, এই যে 33, 32, 34, এগুলোকে আর আমরা এক্সপেন্ড করবো না, আমরা শুধু যে লোয়ার বাউন্ডের ভ্যালুগুলো আছে সেগুলোকে ফার্দার এক্সপেন্ড করবো। তো এইটাকে যদি আমরা এক্সপেন্ড করতে যাই, আর কি কি আছে, কোন পথে যেতে পারি, 1, 3, 2 হয়ে 1, 3, 2 হয়ে আমরা 4-এ যেতে পারি অথবা 5-এ যেতে পারি, 1, 3, 2 হয়ে 4-এ যেতে পারি অথবা 5-এ যেতে পারি। আর এটাকে যদি এক্সপেন্ড করি 1, 3 তো 4 হয়ে তো 1, 3 হয়ে তো 4-এ আসলাম, 4 হয়ে আমরা 2-তে যেতে পারি অথবা 5-এ যেতে পারি, এই যে পথটা। আবার সিমিলার এই পথটার ক্ষেত্রে 1, 4, 5 হয়ে আর বাকি কি আছে, 1, 4, 5 হয়ে 2-তে যেতে পারি অথবা 1, 4, 5 হয়ে 3-তে যেতে পারি। দেন এরকম করে আমরা চাইলে এখানে যেভাবে আমরা ভ্যালু বের করেছিলাম যে জোড়ায় জোড়ায় প্রত্যেকটা লেন্থ বের করব, তারপর হচ্ছে রিমেইনিং যে ভার্টেক্স গুলোর মিনিমাম কস্ট আছে সেটাকে যোগ করে দিব, এখানেও চাইলে এই চারটা সিকোয়েন্সের জন্য কিন্তু আমরা সিমিলার ভাবে বের করে আবার আপার বাউন্ড লোয়ার বাউন্ডের হিসাব করতে পারি, করে আবার যেটা আপার বাউন্ড থাকবে সেটাকে বাদ দিয়ে আবার পরের স্টেপে কিন্তু আমরা যেতে পারি। আর এক্ষেত্রে আমি জাস্ট আর একটু এক ধাপ কমিয়ে নিয়ে এসে, আপনারা চাইলে এক ধাপ বাড়াতে পারেন, চাইলেই এক ধাপ বাড়ানো যাবে, আর আমি এখানে এক ধাপ কমিয়ে নিয়ে আসছি কারণ রেজাল্ট আলটিমেটলি সেমই আসবে। কারণ এক্ষেত্রে আমার মানে কি কি পসিবল পাথ আর আছে, যেহেতু একটা জোড়ার বাকি, সেমন 1, 3, 2, 4 হয়ে আর বাকি থাকে শুধুমাত্র হচ্ছে 5, সো 1, 3, 2 হয়ে 5, আর এখানে হচ্ছে 1, 3, 2 হয়ে 1, 3, 2, 5 হয়ে 4, বাকি যে রিমেইনিং পসিবল যে পয়েন্ট গুলো আছে সেগুলো আমি বসিয়ে দিলাম। এবং আমরা জানি ট্রাভার্সিং আসলে তখনই কমপ্লিট হয় যখন যেই জায়গা থেকে শুরু করবো সেই জায়গায় ফেরত আসবো, দ্যাটস ওয়াই এখানে আবার যেহেতু আমরা ট্রাভার্সিংটা 1 থেকে শুরু করেছিলাম, এটা কমপ্লিট তখনই হবে যখন আবার 1-এ ফেরত আসবো। সো 1 কিন্তু এখানে আমার শুরুটা 1 থেকে হলো, শেষটা কিন্তু যখন এই যে এই সিকোয়েন্সটা যদি দেখি 1, 3, 2, 4, 5 হয়ে কিন্তু লাস্টে আবার 1-এ ফিরে আসছে। আর এই কম্বিনেশন যদি দেখি 1, 3, 2, 5, 4, 1, এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কম্বিনেশন আমরা তৈরি করছি, এবং এই কম্বিনেশন গুলো যদি আমরা লেভেল টু লেভেল বের না করি তাহলে কিন্তু দেখা যাবে অনেক লেভেল বাদ পড়ে যাবে বা হিসাবের ক্যালকুলেশনে ভুল হয়ে যাবে। সো এইভাবে লেভেল ওয়াইজ বাউন্ড বের করে যখন আমরা করব তখন কিন্তু পসিবল যে কম্বিনেশন পথের এই 1, 2, 3, 4, 5 এর মধ্যে কোন কম্বিনেশনে গেলে আমার সব থেকে কম
কস্টিং হবে সেটা কিন্তু আমরা ইজিলি বের করতে পারবো। চাইলে এখানে আরো একটা স্টেপ যেটা বলেছিলাম যে বাড়ানো যাবে, আমি এখানে এক স্টেপের মধ্যে কমপ্লিট করে দিলাম। এক্ষেত্রে যেহেতু যেখান থেকে শুরু করলাম সেখানেই শেষ করলাম, আর কোনো রিমেইনিং ভিজিট নেই, তো আমরা যেটা করব শুধুমাত্র জোড়ায় জোড়ায় প্রত্যেকটার যে লেন্থ সেগুলোকে যোগ করে দেবো। তার মানে কি, যেমন একটা আমি সলভ করে দেখাই। 1 3, প্রথম জোড়া হচ্ছে 1 3, তাহলে 1 3 এর ভ্যালু কত 4, ওকে। তারপর হচ্ছে 3 2, 3 2 এর ভ্যালু কত 5, তাহলে 4 আর 5 যোগ করলে কত আসে 9, 9 এর সাথে এরপরে 2 4, 2 4 এর ভ্যালু কত, 2 4 এর ভ্যালু হচ্ছে লেন্থ হচ্ছে 8, তাহলে 9 এর সাথে 8 যোগ করলে কত আসে 17। এরপরে 2 4 এর পর হচ্ছে 4 5, 4 5 এর ভ্যালু হচ্ছে 4 5 এর ভ্যালু হচ্ছে 2, 17 আর 2 কত 19, আর 5 1 এর ভ্যালু কত 18, 19 এবং 18 কে যোগ করলে আসে কিন্তু 37, 37। দিস ইজ হাউ, এটা পুরা বাকি সবগুলো কিন্তু ঠিক এভাবেই জোড়ায় জোড়ায় বের করা হয়েছে। 1 3, তারপর 3 2, 2 5, 5 4, 5 4 1, এগুলোকে যোগ করে লেন্থ গুলোকে যোগ করে বের করা হয়েছে। 1 3, 3 4, 4 2, 2 5, 5 1, এই জোড়াগুলোকে বের করে এটা বের হয়েছে। সবগুলোর যখন জোড়া বের হয়ে যাবে, অল পসিবল কম্বিনেশন, এই পাঁচটা ভার্টেক্স এর মধ্যে অল পসিবল কম্বিনেশন যেটা আছে, নট নেসেসারি এই পাঁচটা ভার্টেক্সই থাকবে, যে কয়টা ভার্টেক্স থাকবে সেই কয়টার উপরে পসিবল কম্বিনেশন আসবে। তো এখানে যেহেতু এক্সাম্পল হিসেবে পাঁচটা ভার্টেক্স বা পাঁচটা পয়েন্ট দেওয়া আছে, তো এই পাঁচটা পয়েন্টকে যেখান থেকে শুরু করবো ভিজিটিং সেখানেই শেষ করার জন্য অল পসিবল কম্বিনেশন কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে যখন আমরা বাউন্ড বের করব, এটার মধ্যে বাউন্ড বের করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 37, 31, 43, 34, 30, 48, এখানে সব থেকে মিনিমাম বাউন্ড কোডটা 30। তার মানে এই পথটা যদি আমরা এই কম্বিনেশন ফলো করি, এই পথটা যদি আমরা ফলো করি, তাহলে ওভারঅল এই পুরা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত প্রত্যেকটা ভার্টেক্সকে কভার করা যাবে উইথ মিনিমাম কস্ট। তার মানে 1 থেকে যদি আমরা 4 যাই, তারপর 4 হয়ে আমরা 5 যাই, দেন 5 হয়ে 2 যাই, 2 থেকে 3 যাই, 3 থেকে 1 যাই, এরকম কম্বিনেশন করে যদি আমরা আগাই, তাহলে কিন্তু আমরা সব থেকে মিনিমাম যে ভ্যালু, মিনিমাম কস্ট, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এভাবে করে খুব মিনিমাম কস্টের ভিতরে একজন সেলসম্যান কিন্তু ট্রাভেলিং করতে পারে তার টার্গেটেড এরিয়াকে, বা এই ধরনের যে কোনো প্রবলেমই আসলে ব্রাঞ্চ এন্ড বাউন্ড ইউজ করে কিন্তু প্রবলেমকে সলভ করতে পারে। এবং এক্ষেত্রে কিন্তু প্রথমে আমাদের এই পয়েন্টগুলো নিয়ে আসলে ইয়া হওয়ার কিছু নেই, এগুলো জাস্ট হচ্ছে লোয়ার ভ্যালু গুলোকে স্টেপ বাই স্টেপ, যেমন এইটা 21 ইনিশিয়ালি ছিল ফার্স্ট কিউ এর মধ্যে ফার্স্টে ছিল, এরপরে এই বাউন্ডটার ভেতরে দেখা যাচ্ছে এটা সব থেকে মিনিমাম, সো প্রায়োরিটিতে এটাই ছিল, লোয়েস্ট যেটা ছিল সেটাকে প্রায়োরিটিতে ধরা হলো। এরপর যখন এটাকে সলভ করলো, করার পরে দেখা গেল যে এই স্টেটকে যখন সলভ করলো তখন দেখা যাচ্ছে যে 21 এর সাথে কানেক্টেড 8, এরপর 22, এরপর 23, 3 4, এরপরে কিন্তু এগুলা নাই, এবং আগের সলভ করার মধ্যে আবার দেখা যাচ্ছে এইটা ছিল সব থেকে কম, তাহলে 4 এর পরে এটা 5, তারপরে আবার এদের মধ্যে আবার সব থেকে কম হচ্ছে এইটা, সো 6। প্রায়োরিটি কিউতে ওই যে আমি যেটা বলেছিলাম যে প্রায়োরিটি কিউতে অ্যাসাইন করে রাখি, এবং প্রায়োরিটি কিউ যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আলটিমেটলি প্রবলেমটাকে সলভ হয়ে যায়। এখানে বাউন্ডের হিসাবে প্রত্যেকটা একটা মানে কিউতে ভ্যালু অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তো এটা নিয়ে মাথা ঘামানো লাগবে না, জাস্ট শুধুমাত্র আমরা প্রাইমারিলি হচ্ছে বাউন্ড বের করবো, বাউন্ড বের করে আপার বাউন্ড এবং লোয়ার বাউন্ড হিসাব করে ক্যালকুলেশন করে কিন্তু আমরা হায়ার আপার বাউন্ডটাকে বাদ দিয়ে দিব, লোয়ার বাউন্ডটাকে এক্সপেন্ড করবো, এরকম করে এভরি পসিবল যে পয়েন্ট থাকবে বা ভার্টেক্স থাকবে সেগুলোকে কিন্তু আমাদের কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে, এবং এর মধ্যে দিয়ে সব থেকে বেটার যে কম্বিনেশন সেটা কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এবং বেটার কম্বিনেশনটা কিভাবে বের করবো, যেটা লেন্থ সব থেকে কম হবে সেটাই কিন্তু আসলে বেটার কম্বিনেশন, বেটার ওয়ে, মিনিমাম কস্ট। তো এটাই ছিল আমার ট্রাভেলিং সেলসম্যানের প্রবলেম। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আসি ব্রাঞ্চ এন্ড বাউন্ডার ইফিসিয়েন্সি। বিভিন্ন প্রবলেমের ক্ষেত্রে আসলে ব্রাঞ্চের বাউন্ডারটা ফাস্টার হয়, কারণ আমাদের যদি আমরা দেখে থাকি যে প্রবলেমগুলো ডিএফএস ইউজ করে বা ডেপথ ফার্স্ট সার্চ ইউজ করে, সে একবার পসিবল সলিউশনে যায়, যাওয়ার পরে আবার ব্যাকট্র্যাক করে আসে। তো সেই জিনিসগুলোতে অবশ্যই সময় বেশি যাবে, যে একবার আমি যাব আবার যে আবার ব্যাক করবো, তো এটাতে অবশ্যই সময় বেশি যাবে। সেই হিসাবে যেহেতু ব্রাঞ্চ এন্ড বাউন্ডটা বিএফএস ইউজ করে, সো বিএফএস ইউজ করার কারণে এটা কম্পারেটিভলি যে ব্যাকট্র্যাকিং অ্যালগরিদম আছে সেটা থেকে কিন্তু এটাও কিন্তু ট্রি আকারেই হয়েছে, এটাও কিন্তু ট্রির মতোই তৈরি হয়েছে, ট্রির মতোই ট্রাভার্স হয়েছে, বাট এটা যেহেতু ব্রেথ ফার্স্ট সার্চ ইউজ করছে, সো এটা কিন্তু ব্যাকট্র্যাকিং অ্যালগরিদমের চেয়ে এটা ফাস্টার। তবে এটারও ওয়ার্স্ট কেস সিনারিও, মানে সব থেকে খারাপ সিনারিও এমন হতে পারে যে একদম লাস্টে গিয়ে দেখা গেল যে আমার
রেজাল্টটা বেরোলো, ইট উইল স্টিল ভিজিট দ্য এভরি নোট ইন দ্য ট্রি। মানে ওর্স্ট কেস সিনারিও কিন্তু আলটিমেটলি ব্যাকট্র্যাকিং এর ক্ষেত্রে যেটা ছিল, ব্রাঞ্চ এন্ড বাউন্ডের ক্ষেত্রেও সেম। তো দেখা গেল যে আমাদের বুঝাই গেল না বাউন্ডের প্রত্যেকটা ভ্যালু যদি আমার সেম বাউন্ডের মধ্যে থাকে, তাহলে আমি কোনটাকে আপার বাউন্ডে ফেলবো, কোনটাকে লোয়ার বাউন্ডে ফেলবো। কোনোটারই লোয়ার বাউন্ডকে হয়তো মানে আপার বাউন্ড ধরে যে আমরা বাদ দিব, সেটা তো আসলে সম্ভব না। তাহলে সব যদি সেম বাউন্ডের ভিতরে আসে, তখন কি করতে হবে, প্রত্যেকটাকে এক্সপেন্ড করতে হবে। এখানে যেমন আমরা লাস্ট যে এক্সাম্পলটা দিয়ে আসলাম, ওটাতে কিন্তু আপার বাউন্ডের যেগুলো, সেগুলোকে আর এক্সপেন্ড আমরা করিনি, যেটা লোয়ার বাউন্ড ছিল সেগুলোকে এক্সপেন্ড করেছে। সো ওর্স্ট কেস সিনারিও হলো, যদি সবাই সেম বাউন্ডেড থাকে তাহলে কিন্তু আর আলাদা করা যাবে না, তখন সবগুলাকে কিন্তু এক্সপেন্ড করতে হবে। সো দিস ইজ দ্য ওর্স্ট কেস সিনারিও অফ ব্রাঞ্চ এন্ড বাউন্ড। আমার আজকের লেকচারটি এ পর্যন্তই। আশা করি ব্যাক ট্র্যাকিং এবং ব্রাঞ্চ এন্ড বাউন্ড উইথ এক্সাম্পল সবাই বুঝতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।